আমরা বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের দেখতে পাই, উদ্যোক্তাদের নিয়ে কথা বলি একজন মানুষের ব্যবসা বাণিজ্যের উন্নতি, কীভাবে ব্যবসা বাণিজ্য করবে, এরকম বিভিন্ন রকমের ভিডিও আমরা করে থাকি। তেমনই একটা ভিডিও হচ্ছে এই যে ভাই চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, তাই না? চাঁপাইনবাবগঞ্জে বাড়ি ভাইয়ের একটা রিক্সা, এটা তো অটো রিক্সা। জি, আমি আগে ভাড়া চালাতাম, আমি 6 বছর চালাইছি। একটা অটো রিক্সা কেনার গল্প শুনবো এবং তার কষ্টের কাহিনী শুনবো। কীভাবে একটা অটো রিক্সা একজন শ্রমজীবী মানুষ নিজে ক্রয় করার পরে যখন রাস্তায় ওঠে, তখন বড় রাস্তায় উঠলে এটারে ভেঙে স্কার করে ফেলে দেয়। তাহলে এই মানুষগুলো কেন কান্না করে, কেন তাদের কষ্টে কলিজা ফেটে যায়, আমরা একটু বোঝার চেষ্টা করি। ভাই একটু আলোতে আসেন, পর আমরা। ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। এই রিক্সাটা কেনার গল্পটা আমাদের একটু বলেন। আমি আগে ভাড়া চালাতাম, 6 বছর ভাড়া চালাইছি। চালানোর পরে এই রিক্সাটা আমি কিনছি। এদিকে টাকা আমার গ্রামের বাড়িতে গরু ছিল, গরু বিক্রি করার পরে আমি এই গাড়িটা কিনছি 1,24,000 টাকা। হ্যাঁ, 1,24,000 টাকা। 1,24,000 টাকা দিয়ে কিনছি। আমি প্রতিদিন 1,000 করে জমায়ে আমি 4 মাসে আপনার 120 দিনে 1,20,000 টাকা জমাইছি। জি। আর এই গাড়িটা কিনছি আপনার ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। আজকে 5 মাসে একদিন আমার টাকা উঠে এখন ভালোই আছে আল্লাহর কাছে। এখান থেকে আমার সব কিছু। এই রিক্সাটা কেনার গল্পটা বলেন। রিক্সাটা কেনার গল্পটা বলেন, কেন আপনি রিক্সাটা কিনলেন? আপনি তো ঢাকায় রিক্সাটা আমি আগে ভাড়া চালাতাম। আমি মহাজনকে 500 টাকা করে লাগে। একদিন আমি বললাম যে ভাই আজকে 400 টাকা নেন, তো কালকে আমি 600 টাকা দিয়ে দেবো। তখন ও আমাকে একটা কর্কশভাবে কথা বলছে যে তোর টাকার মাইরে ছুটি, তুই এটা লয়ে জায়গা। আমি তখন আরে বললাম যে তোর গাড়ির মাইরে ছুটি, তুই চাবিটা লয়ে জায়গা দিয়ে আমি গ্রামে যাই গরু বেচে আমি গাড়িটা কিনছি। ভাই আমি সাকসেসফুল, আল্লাহ দিছে। এটা নিয়ে খাই, জিপিএস মিপিএস লাগানো আছে, সমস্যা হয় না। আপনার কত টাকা ঋণ করা আছে? আমার ঋণ করছিলাম না, আমার কোনো ঋণ নাই ভাই। আমি করোনার পরে ব্যবসা করতাম, ওখান থেকে 6,80,000 টাকা লোন ছিল। আমি রিক্সা চালিয়ে প্রতিদিন 700-800 1,000 করে জমায় আমি আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ আমার সব দেনা মুক্ত। হ্যাঁ, এখন আমার কাছে আমার নিজস্ব কিছু ক্যাশ আছে, 10 টাকায় হোক 20 টাকায় হোক, কোনো দেনা নাই। আমি এতে খুশি। আচ্ছা, ধরেন আপনি এই রিক্সাটা নিয়ে আপনি বড় রাস্তায় উঠছেন, ওঠার পরে এদিকে তাকান, রিক্সাটা যদি নিয়ে যায় তখন আপনার অনুভূতি কী হবে? হ্যাঁ, বড় রাস্তায় ওঠার পরে যদি রিক্সাটা নিয়ে যায় তো মনে করেন যে আমার সব কিছু নিয়ে গেল। ঢাকা শহরে তো আমার আর কেউ নাই রিক্সা ছাড়া ইনকাম করে চলার মতো, খাওয়ার মতো কোনো সিস্টেম নাই। মানে এটাই সব কিছু। টাকা বলেন, পয়সা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, এটাই সব। আমরা ভাই রিক্সাটা একটু দেখবো। দেখেন, এই হচ্ছে রিক্সাটা। কত টাকা পড়ছে ভাই রিক্সাটা? অটো রিক্সা। ভাই কত পড়ছে কাকা, একটু এদিকে যান। এই রিক্সাটা ভাই কত পড়ছে? 1,24,000। 1,24,000 টাকা দিয়ে একজন শ্রমজীবী মানুষ তার রিক্সাটা তৈরি করেছে। এখন রাস্তায় অটোরিকশা তুলে দেওয়ার উদ্যোগ নিলে স্বাভাবিকভাবে এই রিক্সাগুলো তুলে দেওয়া হবে, ভেঙে ফেলা হবে, বা সিজ করে নেওয়া হবে, বা ওরা কী বলে, এটারে তুলে দেওয়া হবে, সোজা কথা। আর তুলে দেওয়ার অর্থ হচ্ছে এটাকে নিয়ে ভেঙে ফেলা। তো সেক্ষেত্রে একজন শ্রমজীবী মানুষের কথা যদি সরকার চিন্তা না করে শুধু দেশের উন্নতি, উৎপাদন, তারপরে যে ট্রাফিকিং যে আইনের কথা চিন্তা করে, তাহলে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়। একজন উদ্যোক্তার, ছোট উদ্যোক্তার, তার সমস্ত পুঁজিটা এখানে শেষ হয়ে যায়। আমাদের দাবি এই শ্রমজীবী মানুষদের ধারাবাহিকভাবে পুনর্বাসন করে তারপর যেন এই রিক্সাগুলো আস্তে আস্তে তুলে দেওয়া হয়। ভাই কি আমার কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, একমত। জি ভাই, হ্যাঁ, ঠিক আছে। কথা কি ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। শ্রমজীবী মানুষদের অধিকার প্রতিষ্ঠিত হোক, দেশের সাধারণ মানুষ, দেশের
সকল সুযোগ সুবিধা পাক, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ। এই দেশ শুধু বড়লোকদের নয়, এই দেশ শুধু ধনীদের নয়, কোটিপতিদের নয়, সমস্ত মানুষের, শ্রমজীবী, রিক্সাওয়ালা, ঠেলা যারা যেখানে আছে সকলেরই অধিকার আছে। কি ভাই, অধিকার আছে নাকি নাই? সবার অধিকার আছে এই দেশে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।